বাংলাদেশের সমস্যাকে বুঝতে হলে আপনাকে সাম্রাজ্যবাদ বা কলোনিয়ালিজমের সমস্যা থেকে বুঝে আসতে হবে। সাম্রাজ্যবাদ বা কলোনিয়ালিজম এটা আসলে কি? এটা হচ্ছে পৃথিবীতে সবসময় বৃহৎ শক্তিগুলো চেয়েছে তাদের নিজেদের স্বার্থে আশেপাশের ছোট ছোট দেশ, অঞ্চল অথবা ইভেন পৃথিবীর দূরবর্তী স্থানের অঞ্চলকেও নিজেদের স্বার্থে নিয়ন্ত্রণ করা। আমরা যদি এক্সাম্পল দিই, সব থেকে বড় বড় দুটো কলোনিয়ালিজম হচ্ছে ব্রিটিশ কলোনিয়ালিজম, যেটা আমাদের ভারতবর্ষকে 200 বছর শাসন করেছে এবং সেই ব্রিটিশদের উপনিবেশিকতাবাদ বা কলোনিয়ালিজম থেকে আমরা বের হয়ে এসেছি 1947 সালে। দ্বিতীয় আরেকটা কলোনিয়ালিজমের যে এক্সাম্পল আমি দিতে পারি সেটা হচ্ছে ফ্রেঞ্চ কলোনিয়ালিজম, এবং তারা আফ্রিকাকে কলোনি করে রেখেছিল। আফ্রিকা তাদের থেকে মোটামুটিভাবে স্বাধীন হয়ে বের হয়ে এসেছে 1960-এর দশকে। ব্রিটিশ সাম্রাজ্যবাদ টিকে ছিল ভারতবর্ষে 200 বছর এবং আফ্রিকাতে ফ্রেঞ্চ সাম্রাজ্যবাদ টিকে ছিল 150 বছরের মতন। 60-এর দশকে এসে এই কলোনিয়ালিজম সেটা পৃথিবীর বুক থেকে মোটামুটিভাবে নিশ্চিহ্ন হয়ে যায়। 70-এর দশকে এসে একটা নতুন সিস্টেম তৈরি হয়, এটার নাম দেওয়া হয়েছে নিও কলোনিয়ালিজম, অর্থাৎ নতুন কলোনিয়ালিজম। পুরনো কলোনিয়ালিজম এবং নতুন কলোনিয়ালিজম, যেটা 1970 সালের আগের এবং পরের যে কলোনিয়ালিজম, এই দুটার মধ্যে পার্থক্য কী? 70-এর আগের যে কলোনিয়ালিজমগুলো ছিল তারা হচ্ছে ফিজিক্যালি যে দেশগুলোকে কলোনি করত সেই দেশের ভেতরে ঢুকে সেই দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করত। যেমন আমরা ভারতে ব্রিটিশ কলোনিয়ালিজমের কথা বলতে পারি, যে ব্রিটিশ থেকে লোক এসে এই ভারতের শাসন ক্ষমতা এবং কন্ট্রোল নিয়েছে। কিন্তু নিউ কলোনিয়ালিজমে যেটা হয়, যারা এই সাম্রাজ্যবাদ শক্তিগুলো যে অঞ্চলের উপরে, ভূখণ্ডের উপরে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, তারা ফিজিক্যালি সেখানে আসে না, তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দূর থেকে। অর্থাৎ সোজাসুজি আমরা বলতে পারি তারা ইনডিরেক্ট কন্ট্রোল করে। এই ইনডিরেক্ট কন্ট্রোলগুলো কিসের মাধ্যমে করে? প্রথম তারা পলিটিক্যাল কন্ট্রোল করে। ওই দেশেরই, যে ওই ভূখণ্ডেরই কোনো পলিটিক্যাল পার্টি বা একাধিক পলিটিক্যাল পার্টিকে তারা নিজেদের সাথে কন্ট্রোল করে। 2 নাম্বার যে কন্ট্রোল করে, তারা অর্থনৈতিক কন্ট্রোল করে। বিভিন্ন মেকানিজম দিয়ে ওই দেশের ভেতরে তারা ইকোনমিক কন্ট্রোলটা করে, এবং আমরা জানি যে ইকোনমিক কন্ট্রোল একটা দেশকে কন্ট্রোল করার একটা খুব বড় অস্ত্র। এরপরে তারা ওই দেশের সম্পদ কন্ট্রোল করতে চায়, ওই দেশের সম্পদকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। তারা ওই দেশের নিরাপত্তা যে বাহিনী আছে, ফোর্সেস আছে, যে গোয়েন্দা বাহিনীগুলো আছে, তার মধ্যেও ধীরে ধীরে তাদের কন্ট্রোল বাড়াতে থাকে। তো এটা হচ্ছে নিও কলোনিয়ালিজম। বাংলাদেশ এই নিও কলোনিয়ালিজমের শিকার, যেটাকে বর্তমানে অনেকে ইন্ডিয়ান হেজেমনি বলে সংজ্ঞায়িত করছেন। আপনারা খেয়াল করে দেখুন, 1970-এর আগ পর্যন্ত ছিল কলোনিয়ালিজম, 1970-এর পরে নিও কলোনিয়ালিজম এস্টাবলিশড হয়েছে। আর ঠিক সেই সময়ে বাংলাদেশের জন্ম 1971 সালে। 1971 সালে বাংলাদেশ জন্মের সাথে সাথেই ইন্ডিয়ান কলোনিয়ালিজম, ইন্ডিয়ান হেজেমনির ভিতরে ঢুকে যায়। বাংলাদেশের জন্মের পরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয় দিবসে যে স্বাধীনতা স্বাক্ষরিত হয়েছিল, সেই স্বাক্ষর অনুষ্ঠানেই বাংলাদেশ ইন্ডিয়ার কলোনিয়ালিজমে ঢুকে যায়। পাকিস্তানি সেনাপতি স্বাক্ষর করেন ইন্ডিয়ান সেনাপতির কাছে, এবং স্বাধীনতার পরপরই ইন্ডিয়ান যে সৈন্যরা বাংলাদেশে ঢুকেছিল তারা বাংলাদেশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলারের লুটপাট করে নিয়ে যায়। এটা আমরা বাংলাদেশিরা লুটপাট বলছি, কিন্তু ইন্ডিয়ার কাছে কিন্তু এটা লুটপাট না। কেন ইন্ডিয়ার কাছে এটা লুটপাট হবে? তারা তো মনে করছে তারা তাদের কলোনিকে অন্য একটা হাত থেকে নিজেদের হাতে নিয়ে এসেছে, কাজেই এই কলোনির সব সম্পদে তো তাদের রাইট আছে। তারা আসলে লুটপাট করেনি, তারা তাদের অধিকারকে দাবি করেছে, অধিকারকে প্রতিষ্ঠা করেছে। আর এই কারণেই দেখা যায় যে বাংলাদেশের ভেতরে বাংলাদেশের মানুষরা যখন নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যায়, তখন ইন্ডিয়ার সাধারণ মানুষের একটা বড় অংশ বাংলাদেশের মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে। এর কারণ হচ্ছে যে তারা মনে করছে যে বাংলাদেশ তাদের অধিকার, এটা তাদের কলোনি। কেন বাংলাদেশের মানুষ তাদের অধিকারকে নষ্ট করবে? তাদের কলোনির সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা তো তাদের অধিকার। বাংলাদেশের ভূখণ্ড থেকে লাভ পাওয়া, উপকৃত হওয়া তো তাদের অধিকার। কাজেই তারা এই ক্ষেত্রে মনে করে যে তাদের অধিকার বাংলাদেশের মানুষরা ডিনাই করছে, এবং সেই ফিলিংস থেকেই তারা
বাংলাদেশের যে কোনো সার্বভৌমত্বের পজিটিভ মুভমেন্টকে নেগেটিভ হিসেবে নেয়, আহত হয়। নিও কলোনিয়ালিজমের সংজ্ঞা বলতে গিয়ে আমি বলেছি যে নিও কলোনিয়ালিজমে উপনিবেশ শক্তিটা এখন আর যে ভূখণ্ডের উপর তাদের সাম্রাজ্যবাদ অথবা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় সেই ভূখণ্ডের উপরে ফিজিক্যালি আসে না, কিন্তু কয়েকটা কন্ট্রোল রাখে, তাই তো? তো একটা কন্ট্রোল হচ্ছে রাজনৈতিক কন্ট্রোল। আপনি বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের মাধ্যমে, বামপন্থী রাজনীতির মাধ্যমে এবং এখন তা ছাড়িয়ে আরও অনেক বেশি রাজনীতির মাধ্যমে ইন্ডিয়া সবসময় প্রভাব বিস্তার করতে চেয়েছে। তারা আমাদের নিরাপত্তা বাহিনীর উপর প্রভাব বিস্তার করতে চেয়েছে। পিলখানার ফেব্রুয়ারি মাসের যে ঘটনা, সেটা থেকে ক্লিয়ার যে তারা কিভাবে আমাদের প্রতিরক্ষা বাহিনীর ভেতরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছে এবং অনেকখানি সফলও হয়েছে। তারা আমাদের নদীর উপরে, পানি সম্পদের উপর প্রভাব বিস্তার কিভাবে করে। আমরা যদি তাদের কলোনিয়ালিজম মেনে নিতে না চাই, তাহলে বাঁধ ছেড়ে দিয়ে ফেনী এবং তার আশেপাশের এলাকা ডুবিয়ে আমাদের মানুষ মেরে তারা আমাদের শাসন করতে চায় যে তোমরা আমাদের কলোনিয়ালিজম মেনে না নিলে, আমাদের প্রভুত্ব মেনে না নিলে এইভাবে করে আমরা তোমাদেরকে শাসন করব, শাস্তি দেব। ইন এভরি অ্যাসপেক্ট নিও কলোনিয়ালিজমের ডেফিনেশনে বাংলাদেশের উপরে ইন্ডিয়ার যে আধিপত্য সেটা ফিট করে এই নিও কলোনিয়ালিজমের সংজ্ঞায়। এবং বাংলাদেশের সমস্যার সমাধানে এই বড় পিকচারটা যারা দেখতে পাবে না, তারা বাংলাদেশের সমস্যার সমাধানে আসলে সঠিক কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবে না। একটি উদাহরণ দিচ্ছি, আপনারা প্রায় শুনতে পাবেন যে মালয়েশিয়া তো আমাদের অনেক পেছনে ছিল, তারপরও মালয়েশিয়া কিভাবে আমাদের থেকে ছাড়িয়ে এত উন্নত জায়গায় পৌঁছে গিয়েছে, সিঙ্গাপুর কেন আমাদেরকে ছাড়িয়ে এত সামনে এগিয়ে গেল। প্রশ্নটা ভ্যালিড, কিন্তু প্রশ্নটার উত্তর একটু আপনাকে ক্রিটিক্যাল থিঙ্কিং করে বের করতে হবে। কারণটা হচ্ছে সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া তারা কেবল তাদের দেশের ভিতরের প্রবলেমগুলো ডিল করেছে, কাজেই তাদের নেতৃত্বে যারা এসেছে তাদেরকে কেবল তাদের নিজস্ব ভেতরকার প্রবলেম সমাধান করে উন্নয়নের পথে এগিয়ে যেতে হয়েছে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি সেটা না। বাংলাদেশকে লড়তে হচ্ছে একটা কলোনিয়াল শক্তির বিরুদ্ধে। বাংলাদেশকে গ্রাস করে আছে তার চারপাশে একটা বৃহৎ কলোনিয়াল শক্তি। বাংলাদেশের ভেতরকার সমস্যা আসলে নিয়ন্ত্রিত হচ্ছে বাংলাদেশের বাইরের সেই শক্তি দ্বারা, এবং সে কারণেই বাংলাদেশের ভেতরকার সমস্যা হয় সমাধান করা যাচ্ছে না, অথবা সমাধান করতে গেলে দেখা যাচ্ছে যে সমস্যার উৎস আসলে আসছে বাহির থেকে। এই কারণে মালয়েশিয়ার একজন ভিশনারি লিডার মাহাথির মোহাম্মদের পক্ষে সম্ভব হয়েছিল তার ভিশন দিয়ে তার ভেতরকার সমস্যাগুলো গুছিয়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরাও কিন্তু মাহাথির মোহাম্মদ পেয়েছিলাম, আমরাও কিন্তু জিয়াউর রহমান পেয়েছিলাম। আপনি যদি জিয়াউর রহমান এবং মাহাথির মোহাম্মদ এই দুজনকে রিসার্চ করেন, দেখবেন মাহাথির মোহাম্মদের থেকে আমাদের জিয়াউর রহমান ভিশনারি দিক থেকে কোনো অংশে কম ছিলেন না, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছে উনি আরও একটু বেশি ভিশনারি ছিলেন। স্কিল কম ছিল না, সততায় উনি কম ছিলেন না। কিন্তু সমস্যা যেটা ছিল যে মাহাথির মোহাম্মদকে কোনো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে হয়নি, জিয়াউর রহমানকে লড়তে হয়েছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। এই জন্য মাহাথির মোহাম্মদ অ্যাসাসিনেটেড হননি, জিয়াউর রহমান অ্যাসাসিনেটেড হয়েছেন। এবং বাংলাদেশের মানুষ যতদিন না বুঝতে পারবে যে তারা আসলে কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে লড়ছে না, তারা আসলে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়ছে না, তারা তার থেকেও অনেক বড় শক্তি, তার থেকেও অনেক বিশাল শক্তি একটা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছে। যে সিস্টেমের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ কথা বলছে, এই সিস্টেম তৈরি করতে এই সাম্রাজ্যবাদ শক্তি তার সর্বশক্তি নিয়োগ করবে। যে পলিটিক্যাল ফ্যাসিজমের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ লড়ছে, এই পলিটিক্যাল ফ্যাসিজম ওই সাম্রাজ্যবাদী শক্তি সব সময় তৈরি করে রাখবে। কারণ এই পলিটিক্যাল ফ্যাসিজম এবং এই করাপ্টেড সিস্টেম আসলে ফিড আপ করে ওই সাম্রাজ্যবাদী শক্তিটাকে। বাংলাদেশকে যারা ভালোবাসেন তাদের সবসময় ডিসিশন মেক করতে হবে এই দুইটা জিনিসকে সামনে রেখে। একদিকে হচ্ছে ইন্ডিয়ান সাম্রাজ্যবাদ, আর একদিকে হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বার্থ। আপনার যে কোনো নিউট্রাল ডিসিশন, আপনার যে কোনো আপাত দৃষ্টিতে নির্দোষ ডিসিশন, সেটাও আসলে নির্দোষ থাকে না, নির্দলীয় থাকবে না।
যে কোনো একটা পাল্লাকে ভারী করবে। আপনার একটা ডিসিশন যদি কোনোভাবে এই ইন্ডিয়ান সাম্রাজ্যবাদের পাল্লাকে ভারী করে, খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের সার্বভৌমত্বের পাল্লাটাকে সে দুর্বল করবে। আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার আপাতদৃষ্টিতে নির্দোষ, আপাতদৃষ্টিতে নির্দলীয় ডিসিশনগুলো কোন পাল্লাটাকে ভারী করছে? সেটা বুঝতে পারবেন ইন্ডিয়ান সাম্রাজ্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ব্রেইন হিসেবে কাজ করে যে অংশটা, তাদের কার্যক্রম দেখে। মোটামুটিভাবে এখনকার সময় ব্রেন হিসেবে কাজ করছে কিছু পত্রিকাগুলো। এই পত্রিকাগুলো আপনার যে কার্যক্রমে খুশি হবে এবং আপনার যে কার্যক্রমকে বারবার পজিটিভলি প্রচার করবে, আপনাকে বুঝতে হবে আপনার সেই কার্যক্রমটা আপনার কাছ থেকে যতটাই নিরপেক্ষ মনে হোক না কেন, এটা সেই ইন্ডিয়ান সাম্রাজ্যবাদের পাল্লাটাকে ভারী করেছে এবং বাংলাদেশি সার্বভৌমত্বের পাল্লাটাকে করেছে হালকা। বাংলাদেশের তরুণ সমাজ যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বার্থে কাজ করতে চায়, তাদেরকে এই বিগ পিকচারটা সামনে রেখেই সব ডিসিশন নিতে হবে।